আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি, যার একটি পার্ট হচ্ছে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস। এখানে দেখো তোমাদের জন্য আরও সংযোজিত আছে কিউআর কোড, যেটা স্ক্যান করার মাধ্যমে তোমরা যাতে এই প্রশ্নটা আরেকটু সহজে বুঝতে পারো, আরেকটু সহজে যাতে আয়ত্ত করতে পারো, যার জন্য আমাদের এই প্রচেষ্টা। তোমরা কিন্তু চাইলেই আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো। চলো আজকের পর্বে আমরা ময়মনসিংহ বোর্ড 2023-এ আসা একটি বোর্ড প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। দেখো উদ্দীপকে কি বলছে, খাদ্য উৎপাদনের দুটি পর্যায়ের মধ্যে পি একটি যেখানে আলো অপরিহার্য, দ্বিতীয় পর্যায়টি কিউ যেখানে আলোর প্রত্যক্ষ প্রয়োজন পড়ে না। এখন খাদ্য উৎপাদনের প্রক্রিয়া বলতে আমরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়াকে বুঝি। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া দুইটা পর্যায়ে সম্পন্ন হয়, একটা হচ্ছে আলোক নির্ভর আর একটা আলোক নিরপেক্ষ। নির্ভর কথাটা তুমি শুনলেই বুঝতে পারতেছো যে ওইটা এই প্রক্রিয়াটাকে আলোর উপর নির্ভরশীল করতে হচ্ছে, অথবা আলো অবশ্যই প্রয়োজন। এরপরে কিউ যেই পর্যায়টার কথা বলছো ওখানে হচ্ছে আলো প্রত্যক্ষ প্রয়োজন পড়ে না, তার মানে হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়, অর্থাৎ যেখানে যে পর্যায়টাতে সূর্য শক্তি প্রথমে আলোক নির্ভর পর্যায়ে আবদ্ধ হয়ে থাকে, রাসায়নিক শক্তিতে পরিণত হয়ে থাকে। এরপরে ওই যে ধাপটাতে আলোক নিরপেক্ষ ধাপটাতে ওই শক্তির মাধ্যমে হচ্ছে কার্বন বিজারণের গতিপথগুলা মানে সম্পন্ন হয়, এরপরে খাদ্য তৈরি হয়। তার মানে এখানে মানে আলোর প্রয়োজন পড়ে নাই, মানে যদিও প্রয়োজন পড়ছে কিন্তু পরোক্ষভাবে পড়ছে, মানে ডাইরেক্ট হয় নাই, এজন্য হচ্ছে বলে আলোক নিরপেক্ষ। এখন ক খ গ ঘ চারটা প্রশ্ন দেওয়া আছে। কি বলছে দেখো তো, জৈব মুদ্রা কি, সবাত ও অবাত উভয় প্রকার শ্বসনের প্রথম পর্যায়ে ব্যাখ্যা করো। এখন আমরা জানি সবাত শ্বসন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সবাত আর একটা অবাত। সবাতে হচ্ছে অক্সিজেনের প্রয়োজন হয়, অবাতে অক্সিজেনের প্রয়োজন হয় না। এখন গ্লাইকোলাইসিস একটা পর্যায়ে আছে, যেটা হচ্ছে এই দুইটা ধাপের ভিতরেই হচ্ছে কমন পড়ে, অর্থাৎ এখানে অক্সিজেনের যেহেতু প্রয়োজন হয় না, এটা অবাত শোষণেও সম্পন্ন হয়, সবাত শোষণেও সম্পন্ন হয়। এখন এই প্রথম পর্যায়টা আমাদের ব্যাখ্যা করা লাগবে। তারপর উদ্দীপকে উল্লেখিত পি পর্যায় ব্যাখ্যা করো। পি হচ্ছে আলোক নির্ভর পর্যায়, অর্থাৎ সূর্য শক্তি যে রাসায়নিক শক্তিতে পরিণত হলো ওইটার বর্ণনা হচ্ছে দেওয়া লাগবে। এরপরে ঘ নাম্বারে কি বলছে দেখো, উদ্দীপকের কিউ এর কার্বন বিজারণের দুটি গতিপথের মধ্যে সাদৃশ্য আর বৈসাদৃশ্য। এখন গতিপথ আছে মোট হচ্ছে তিনটা, মানে আজ পর্যন্ত আবিষ্কৃত হয়েছে। তিনটার ভিতরে একটা হচ্ছে কেলভিন চক্র বা C3 চক্র, যেহেতু কেলভিন আবিষ্কার করছে এজন্য C3 বলে, মানে C3 হচ্ছে কার্বন সংখ্যার কারণে বলে, আর ক্যালভিন বলে হচ্ছে উনি আবিষ্কার করছে। এরপরে দুই নাম্বারটা হচ্ছে হ্যাচ ও স্ল্যাক চক্র। দুইটা বিজ্ঞানী হ্যাচ ও স্ল্যাক, তারা দুইজন হচ্ছে এটা আবিষ্কার করছে, এই জন্য এটাকে তুমি হ্যাচ ও স্ল্যাকও বলতে পারো অথবা C4 বলতে পারো, কারণ কার্বন সংখ্যা মানে প্রথম স্থায়ী পদার্থের কার্বন সংখ্যা C4। আরেকটা আছে ক্রেসুলেসিয়ান চক্র। এখন এই তিনটা কার্বন বিজারণের গতিপথ আছে, কিন্তু আমাদেরকে হচ্ছে দুইটা বর্ণনা করা লাগবে, তাহলে আমরা প্রথম দুইটাই করে দিব। এখন ওই যে উত্তরে যাওয়ার আগে দেখো এখানে পাশে হচ্ছে তোমার বরাদ্দ নাম্বার লিখে দেওয়া আছে 1 2 3 4। চেষ্টা করবা যে প্রশ্ন যত নম্বর বরাদ্দ ওই প্রশ্ন হচ্ছে তত প্যারা করে লিখার। কয়ের জন্য যেহেতু 1 নম্বর বরাদ্দ, তুমি এখানে একটা জ্ঞানমূলক চরণ লিখবা। খয়ের জন্য যেহেতু 2 নম্বর বরাদ্দ, তুমি এখানে দুইটা প্যারা লেখার চেষ্টা করবা। প্রথমটা হবে জ্ঞানমূলক, পরেরটা অনুধাবনমূলক। গ আর ঘ যেহেতু 3 আর 4 নম্বর বরাদ্দ, এখানে হচ্ছে আমাদের ভালো একটু বর্ণনা দেওয়া লাগবে দেখো, কারণ ওনারাই বলে দিচ্ছে যে ব্যাখ্যা বিশ্লেষণ, তার মানে একটু বেশি করে বলা লাগবে। চলো এখন আমরা উত্তরে যাই। উত্তরে যাব যখন, কি বলছে, জৈব মুদ্রা কি। জৈব মুদ্রা হচ্ছে এটিপিকে জৈব মুদ্রা বলে, কারণ এটিপি হচ্ছে মুদ্রা বলতে আমরা কি বুঝি, আমরা ওই যে প্রয়োজনের সময় টাকা, মানে আমাদের যখন অভাব দেখা দেয় তখন আমরা টাকা খরচ করে জিনিসপাতি কিনি, ওইটা দিয়ে হচ্ছে আমরা কিছু একটা মানে উন্নতি করে ওই টাকা যখন আবার গেইন হয় তখন ওইটা আবার জমা করে রাখি না, যে আবার যদি অভাব হয়, আবার যদি কোনো বিপদের সময় হয় তখন আমরা যাতে ওইটা খরচ করতে পারি। তাহলে দেখো শক্তি একবার গড়ে একবার ভাঙে, এই চক্রটা এরকম আমরা এটিপিতেও দেখতে পাই। এখন তোমার যদি কোষে কোনো বিক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য শক্তির প্রয়োজন, তখন এই এটিপিটা ভেঙে গিয়ে শক্তি সরবরাহ করবে। আবার যখন ওই বিক্রিয়া সম্পন্ন হওয়ার মাধ্যমে তুমি আরও শক্তি উৎপন্ন করতে পারলা, এখন তোমার দেহের চাহিদা পূরণ করার পর ওই শক্তি আবার জমা থাকে, ওই এডিপি তৈরি করে। এটিপি এই যে এরকম থাকে না, এটিপি যেহেতু আমি বলতেছি অ্যাডিনোসাইন ট্রাইফসফেট, এটিপি, ট্রাই মানে হচ্ছে 3, তার মানে অ্যাডিনোসাইন ট্রাইফসফেটে 3টা ফসফেট থাকলো। এখন এখান থেকে প্রান্তীয় ফসফেটটা যদি বিযুক্ত হয়ে যায় তখন তুমি নির্দিষ্ট পরিমাণ একটা শক্তি পাবা। মনে করো বিয়োগ হয়ে গেল এখান থেকে একটা ইনঅর্গানিক ফসফেট, এখন এটা বিয়োগ হয়ে গেলে
টি টিতে ট্রাই বলছি, ট্রাই মানে 3, 3টা থেকে যদি একটা বিয়োগ হয়ে যায় তোমার কয়টা থাকে? 2টা। তাহলে 2টাকে আমরা বলবো হচ্ছে ডাই, মানে 2, এডিপি অ্যাডিনোসাইন ডাইফসফেট 2টা থাকে। এখন তুমি শক্তি উৎপন্ন করলা, তখন আবার এডিপি এর সাথে যদি তুমি আবার শক্তিটা জমা করে রেখে দাও, এই যে অ্যাডিনোসাইন ডাইফসফেটের সাথে একটা ফসফেট যদি যুক্ত করো, তখন হচ্ছে ওইটা আবার এটিপি হয়ে যাবে। তাহলে দেখো যে ডাই মানে 2, 2 এর সাথে আরেকটা যোগ করলে কত? 3 হয়ে যায়, তাহলে এটিপি হয়ে যাবে। এভাবে দেখো একবার প্রয়োজনের সময় শক্তি ভাঙলো, আবার যখন বেশি আসে তখন ওইটা জমা করে রাখলো। ভাঙা গড়ার এই কাজটা করে হচ্ছে এটিপি, যার জন্য এটিপিকে হচ্ছে জৈব মুদ্রা বলবো। এরপরে সবাত আর অবাত উভয় প্রকার শ্বসনে যে প্রথম পর্যায়টা অর্থাৎ গ্লাইকোলাইসিস, ওইটার বর্ণনা দিতে বলছে। দেখো কি বলছে, ক নাম্বারটা দেখো পড়ে শুনে একবার। ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় উৎপন্ন এটিপি হলো জৈব মুদ্রা, যা শক্তি জমা রাখে এবং প্রয়োজনে অন্য বিক্রিয়ায় শক্তি সরবরাহ করে। ওই যে যেভাবে বুঝাই দিলাম ওই কথাটাই। এখন গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় হচ্ছে সবাত আর অবাত 2 ধরনের প্রক্রিয়ারই হচ্ছে প্রথম পর্যায়ে। এই প্রক্রিয়ায় কি হয়, এক অণু গ্লুকোজ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় জারিত হয়ে মানে ভেঙে গিয়ে ওই গ্লুকোজটা ভেঙে কি পাই দেখো, 2 অণু পাইরুভিক অ্যাসিড পাই, তারপরে 4 অণু এটিপি পাই আর 2 অণু NADH2 পাই। এখন এখানে আবার 2 অণু হচ্ছে খরচ হয়ে যায় এটিপি, ওই যে 4 অণু কই, 4 অণু এটিপি যে তৈরি হয়েছিল, এই 4 অণু এটিপি ভিতর থেকে 2 অণু খরচ হয়ে যায়। কি জন্য? যে কোনো বিক্রিয়া সম্পন্ন করার জন্য শক্তি প্রয়োজন হয়, ওই ধাপটা সম্পন্ন করার জন্য শক্তি প্রয়োজন হয়, ওইটা ওই 2 অণু হচ্ছে ওর থেকে কেটে নিছে। তাহলে নিট থাকে কি, 1 অণু গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু এটিপি আর 2 অণু NADH2 থাকে। এখন এই প্রক্রিয়ায় কোনো অক্সিজেনের প্রয়োজন হয় না, যার জন্য হচ্ছে সবাত অবাত 2 ধরনের শ্বসনই হচ্ছে এইটাকে দেখা যায়। এখন আমাদেরকে বলছিল যে আলোক নির্ভর পর্যায়ের বর্ণনা দিতে বলছে। এখন আলোক নির্ভর পর্যায়ে তোমাকে প্রথমে বুঝতে হবে এখানে সূর্যালোক যে উপস্থিত থাকে, সূর্যালোকের উপস্থিতিতে সবার প্রথমে হচ্ছে পানির অণু ভেঙে যায়। ওই যে মূলরোম দ্বারা যে মাটির নিচ থেকে কৈশিক পানি কণাগুলো শোষণ করে উদ্ভিদ, ওই পানি কণাগুলো সূর্যালোকের উপস্থিতিতে ভেঙে যায়, ওইটাকে বলে হচ্ছে ফটোলাইসিস। ফটো শব্দের অর্থ হচ্ছে ছবি, ফটো শব্দের অর্থ ছবি হইলেও বায়োলজিক্যাল টার্মে তুমি যেখানেই ফটো শুনবা বুঝবা ওখানে হচ্ছে আলোর কথা বলছে। ফটো মানে আলো, আর লাইসিস মানে হচ্ছে ভেঙে যাওয়া। ফটোলাইসিস পদ্ধতিতে ভেঙে যায়, তার মানে আলোর উপস্থিতিতে ভেঙে যাবে, বুঝতেছো তুমি কোনো কিছু। পানির অণুটা ভেঙে যাবে, দেখো পানির অণু ভেঙে গিয়ে একটা প্রোটন, একটা ইলেকট্রন আর অক্সিজেন নির্গত করে। এখন এই যে প্রোটনটা উৎপন্ন হইল না, এই প্রোটনটা তোমার কোষের ভিতরে যে NADPHটা থাকে ওইটার সাথে, ওইটাকে হচ্ছে যুক্ত, মানে ওইটার সাথে যুক্ত হয়। দেখো NADPH এর সাথে আরেকটা H যুক্ত হয়েছে, তাহলে NADPH একটা দুইটা NADPH2 উৎপন্ন হইল। এরপরে তোমার যে কোনো বিক্রিয়ায় অথবা মানে প্রয়োজনে যে কোনো কার্য সম্পাদনের জন্য তুমি যে শক্তিটা ভেঙে আসিল, তোমার মানে এটিপি শক্তিটা যে ভেঙে শক্তি দান করে ADP তৈরি হয়েছিল, তখন ওইখানে আবার এই ইনঅর্গানিক ফসফেটটা যুক্ত হয়, যেটা এডিপি মানে 2 অণু অ্যাডিনোসাইন ডাইফসফেট, 2 অণু ফসফেট আছে, এখানে আরেকটা অণু যদি যুক্ত হয় তার মানে 3টা অণু হবে এটিপি। দেখো টি মানে হচ্ছে ট্রাই। তাহলে এইখানে আলোক নির্ভর পর্যায়ে কি হইলো, প্রথমে পানির অণু ভেঙে গেল, ভেঙে গিয়ে যে হাইড্রোজেন আয়নটা তৈরি হইলো বা প্রোটনটা, ওই প্রোটনটা NADPH এর সাথে যুক্ত হইলো, যেখানে এটাকে বিজারিত করে NADPH2 তৈরি করলো, আর এডিপি এর সাথে একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি করলো। এখন NADPH আর এটিপিকে একসাথে বলে হচ্ছে আত্তীকরণ শক্তি। এখন এই আত্তীকরণ শক্তিটা হচ্ছে তোমার কোষের ভিতরের মানে নিজস্ব একটা শক্তি, যেটা পরবর্তীতে যখন সূর্যের আলো থাকবে না তখন কার্বন বিজারণের গতিপথগুলোকে সম্পন্ন করার জন্য কাজে লাগবে। এখন এই 3টা বিক্রিয়াই হচ্ছে তোমাকে এখানে দেওয়া লাগবে, মানে আলোক নির্ভর যে পর্যায়টা বলছে ওখানে তোমাকে এই 3টা বিক্রিয়ার কথা বলা লাগবে। আরও কথা তুমি কি সংযুক্ত করতে পারো, ফটোলাইসিসের সংজ্ঞাটা এখানে দিবা। আমি মুখে যেভাবে বুঝাই বলতেছি ওই কথাগুলোই তুমি এখানে লিখে দিতে পারো। সালোক সংশ্লেষণের আলোক নির্ভর পর্যায়ে এটিপি, NADPH ও H+ উৎপন্ন হয় এবং ফটোলাইসিস প্রক্রিয়া দেখা যায়। সূর্যের আলোর উপস্থিতিতে পানির অণু ভেঙে যায়, তারপরে ভেঙে গিয়ে এটিপি, NADPH2 আর H+ উৎপন্ন করে, এই যে পানির অণুর বিক্রিয়াটা দেখাইলাম। এরপরে এই প্রক্রিয়ায় পানির ফটোলাইসিস হয়, ক্লোরোফিল অণু আলোক রশ্মি ফোটন শোষণ করে এবং শোষণকৃত ফোটন থেকে শক্তি সঞ্চয় করে এটিপিতে পরিণত হইলো, এই যে এখানে যে বিক্রিয়াটা দেখাইছে। এখন এই কথাগুলাই যেইটা আমি যেভাবে বুঝে বললাম ওই কথাগুলো লিখবা, আর বিক্রিয়া 3টা দেখাইতে পারলেই এখানে হচ্ছে এনাফ। আলোক নির্ভর পর্যায়ে এই পর্যন্তই আমাদের গেল। এরপরে আমাদের ঘ নাম্বারে কি চাইছিল, ঘ নাম্বারে বলছিল যে সালোক সংশ্লেষণের যে 2টা গতিপথ ছিল
কার্বন বিজারণের 2টা গতিপথ, ওইগুলো হচ্ছে যখন সূর্যের আলো অনুপস্থিত থাকে তখন সম্পন্ন হয়। চলো আমরা এগুলো সাদৃশ্য আর বৈসাদৃশ্য যদি দেখি, এখানে আমরা C3 আর C4 এর সাদৃশ্য বৈসাদৃশ্য দেখব। সাদৃশ্যগুলো কি কি? দুইটাই হচ্ছে মানে দুইটা বিজারণ যে সাইকেল, ওই দুইটাই হচ্ছে ক্লোরোপ্লাস্টের স্ট্রোমার মধ্যে ঘটে। আলোক শক্তির প্রয়োজন হয় না, যেহেতু এই দুইটাই হচ্ছে আলোক নির্ভর নিরপেক্ষ পর্যায়ে, তার মানে নিরপেক্ষ বললেই তুমি বুঝতেছো যে আলোর প্রয়োজন হয় না দুইটা প্রক্রিয়াতেই। এরপরে কার্বন ডাইঅক্সাইড থেকে শর্করা উৎপন্ন হওয়ার জন্য এটিপি NADPH2 থেকে শক্তি সরবরাহ করে, হ্যাঁ দোনোটাতেই। এরপরে বিজারিত NADPH জারিত হয়, ওই যে হাইড্রোজেন আয়নটা যে এটার সাথে যুক্ত হয়েছিল ওই কথাটা বলছে। এখন বৈসাদৃশ্য কি কি দেখো, বৈসাদৃশ্য হচ্ছে সবার প্রথমেই ওদের নাম, যে C3 চক্রকে আমরা কেলভিন চক্র বলতে পারি, আর C4 চক্রকে হ্যাচো স্ল্যাগ বলতে পারি। কি জন্য? কারণ হচ্ছে C3 ওই কেলভিন আবিষ্কার করছিল, আর C4 হচ্ছে হ্যাচো স্ল্যাগ, দুইজন বিজ্ঞানী উনারা আবিষ্কার করছে, যার জন্য ওদের যে নামটাই হচ্ছে ওর একটা পার্থক্য। এরপরে C3 চক্রে প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে 3 কার্বন বিশিষ্ট, যার জন্য এটাকে C3 বলি আমরা। দেখো 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয়, 3 কার্বন যে প্রথম স্থায়ী পদার্থ, এজন্য এটাকে আমরা C3 বলি। আবার এইটাতেও সেম, যে 4 কার্বন বিশিষ্ট একটা যৌগ হচ্ছে স্থায়ী পদার্থ, যার জন্য এখানে হচ্ছে C4 4 কার্বন বিশিষ্ট যৌগটার নাম হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এটা একটা পার্থক্য গেল। এরপরে দেখো 3 নম্বরে কি বলছে, যে C3 উদ্ভিদে সালোক সংশ্লেষণের হার, এই জায়গায় হচ্ছে একটু কারেকশন হবে, C3 উদ্ভিদে সালোক সংশ্লেষণের হার হচ্ছে কম, মানে ওর তুলনায় কম, C4 এর তুলনায় C3 তে কম হয়, আর এখানে হচ্ছে তুলনামূলক বেশি, একটু কারেকশন করে নাও। C3 উদ্ভিদে কম হয় আর C4 উদ্ভিদে বেশি হয়। দেখো 4 নম্বরটা কি বলছে, C3 উদ্ভিদের শর্করা উৎপাদন ক্ষমতা কম, হ্যাঁ এটা ঠিক আছে, এই যে এখানে কম হয়, আর C4 উদ্ভিদে উৎপাদন ক্ষমতা হচ্ছে বেশি। এরপরে তুমি ওর উদাহরণগুলো বলতে পারো। C3 সম্পন্ন হয় হচ্ছে উন্নত উদ্ভিদগুলোতে, যেমন আম, জাম, কাঁঠাল, ওই উন্নত গাছগুলোতে হচ্ছে C3 চক্র সম্পন্ন হয়। আর নিম্ন শ্রেণীর যে ঘাস জাতীয় উদ্ভিদ, ভুট্টা, আখ, নটে ঘাস, তারপরে দুর্বা ঘাস, অ্যামারোনোথাস, ওগুলাতে হচ্ছে C4 চক্র সম্পন্ন হয়। তাহলে দেখো আমরা ওদের বৈসাদৃশ্য আর সাদৃশ্যগুলো বুঝতে পারলাম। এভাবে তুমি যদি আলাদা করে একটা প্যারা আকারে লিখতে পারো, তাহলে হচ্ছে এগুলো টিচারদের চোখে পড়বে, বা তুমি যে ইনফরমেশনটা ঠিকমতো জানো এটা হচ্ছে সুন্দরভাবে তুমি এভাবে রিপ্রেজেন্ট করতে পারো। এভাবে যদি তুমি পুরা সিকিউটা পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারো, আই হোপ সিকিউতে একটা স্ট্যান্ডার্ড মার্ক সিকিউর করতে পারবা। এজন্য বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করাটা খুবই দরকারি, যার জন্য আমাদের এই ইজি বায়োলজি বইটাতে তোমাদের জন্য এই পার্টটা সংযোজিত আছে। তোমরা কিন্তু চাইলেই আমাদের ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো। আজকের পর্বে এই পর্যন্তই, পরবর্তী পর্বে আমরা অন্য কোনো বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস নিয়ে তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।